সবাইকে ইজি বিজ্ঞান বই থেকে আমন্ত্রণ জানাচ্ছি। এই পর্বে আমরা সিলেট বোর্ড 2016 এ আসা একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব, যেটা ষষ্ঠ অধ্যায় সৃজনশীল প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে পলিমার কি? পলিমার হচ্ছে অনেকগুলো ছোট ছোট অণু যুক্ত হয়ে যে বড় অণুটা তৈরি হয় সেটাকে পলিমার বলা হয়। অনেকগুলো ছোট ছোট অণু যুক্ত হয়ে বড় যে অণু তৈরি হয় তাকে পলিমার বলা হয়ে থাকে। ছোট ছোট অণুগুলোকে বলা হচ্ছে মনোমার। তারপর হচ্ছে থার্মোপ্লাস্টিক কি? থার্মোপ্লাস্টিক মানে হচ্ছে এটা এক ধরনের প্লাস্টিক, এটা তো আমরা বুঝতে পারতেছি। তো এই প্লাস্টিকের একটা স্পেসিফিক বৈশিষ্ট্য হচ্ছে যেটাকে তাপ দিলে গলানো যায়, সেটাকে আমরা বলি হচ্ছে থার্মোপ্লাস্টিক, বা তাপ দিয়ে গলিয়ে আমরা ছাঁচে বসাতে পারি, মানে এটা আকৃতি পরিবর্তন করতে পারি, সেটাকে হচ্ছে থার্মোপ্লাস্টিক বলা হয়ে থাকে। আচ্ছা, এরপরে গ নাম্বার প্রশ্নের ক্ষেত্রে বলা হলো উদ্দীপকে এর উপাদান প্রক্রিয়া ব্যাখ্যা করো। মানে পলিথিন, রাবার, প্লাস্টিক এই উপাদান উৎপাদন প্রক্রিয়া আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। মানে পলিথিন কিভাবে তৈরি হয়, তো পলিথিন তো একটা পলিমার, তাহলে পলিমার কিভাবে তৈরি হয় সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে, তাই না? দেখো এখানে একটু মানে বাংলা লিখে বলেছে, আমরা সেটা একটু দেখি। উদ্দীপকের এই উপাদান হলো পলিমার, যেই প্রক্রিয়ার মাধ্যমে অনেকগুলো মনোমার অনুযুক্ত হয়ে পলিমার তৈরি হয় তাকে পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। মানে মনোমার যুক্ত হয়ে পলিমার তৈরি হওয়ার প্রক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। সাধারণত পলিমারকরণে উচ্চ তাপ এবং চাপের প্রয়োজন হয়। যদি দুটি মনোমার একসাথে যুক্ত হয় তাহলে যেই পদার্থটি উৎপন্ন হয় তাকে ডাইমার বলা হয়ে থাকে। মানে দুইটা মনোমার মিলে যেটা উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে ডাইমার। আবার তিনটা মনোমার মিলে যেটা উৎপন্ন হয় সেটাকে হচ্ছে এই যে মনোমার 3 বলা হয়ে থাকে, বা মনোমার বন্ড, বাংলায় লিখে বোঝানো হচ্ছে আর কি। এখন যদি এন সংখ্যক যুক্ত হয়, এন সংখ্যক, এই যে দেখো অনেকগুলো হচ্ছে মনোমার যুক্ত হয়, অনেকগুলো মনোমার যুক্ত হয়ে যেটা তৈরি করা হয় সেটাকে বলা হচ্ছে পলিমার। তো এইখানে দেখো এই যে এন সংখ্যক ইথিলিন, এন দিয়ে বোঝানো হচ্ছে ইথিলিনের সংখ্যা অনেকগুলা মানে 10টা 20টা, এটা উল্লেখ না করে এন সংখ্যক বোঝানো হয়েছে। এন সংখ্যক ইথিলিনে উচ্চ চাপ এবং তাপ দেয়া হলে এবং অক্সিজেনকে প্রভাবক হিসেবে ব্যবহার করলে কি উৎপন্ন হয়? পলিথিন উৎপন্ন হয়, যেখানে ইথিলিন হচ্ছে মনোমার আর পলিথিন হচ্ছে আমার পলিমার। এই যে রিয়াকশনটা আছে এটাকে আমরা এখানে লিখলাম। এই যে ইথিলিনটা দেখো, এই যে ইথিলিনের সংকেত CH2 ডাবল বন্ড CH2, এবং এটা এন সংখ্যক নেওয়া হয়েছে। এক্ষেত্রে হচ্ছে উচ্চ তাপ এবং চাপ রয়েছে। তারপর যখন উচ্চ তাপ এবং চাপ এবং বিক্রিয়াটা দ্রুত করার জন্য যখন অক্সিজেন প্রভাবক ব্যবহার করে থাকে, আরেকটা জিনিস বলে রাখি যে এই ক্ষেত্রে হচ্ছে এখন কিছু কিছু ক্ষেত্রে স্বাভাবিক টেম্পারেচার, স্বাভাবিক অ্যাটমসফিয়ারে বা স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে তৈরি করার জন্য অক্সিজেনের প্রভাবকের পরিবর্তে হচ্ছে টাইটেনিয়াম টেট্রাক্লোরাইডও ব্যবহার করা হয়ে থাকে। তো এক্ষেত্রে কি করা হবে? এই যে ডাবল বন্ড যেটা আছে না, এই যে এখানে দুইটা বন্ড আছে না, দুইটা বন্ড ভেঙে যাবে, একটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে। একটা সিঙ্গেল বন্ড হয়ে যাওয়ার কারণে এর একটা এদিকে হাত বের হয়ে যাবে, এর একটা এদিকে হাত বের হয়ে যাবে। এই যে দেখো এদিকে একটা হাত বের হয়ে গেছে, দিকে একটা হাত বের হয়ে গেছে। আর যেহেতু এন সংখ্যক, তাই এন সংখ্যক দিয়ে আমরা বুঝাচ্ছি। তাহলে টোটাল প্রক্রিয়াটা কি? একটা মনোমার মানে দুইটা মনোমার যুক্ত হলে তাকে আমরা ডাইমার বলে থাকি। তারপর হচ্ছে তিনটা মনোমার যুক্ত হতে পারে, তাকে মনোমার 3 বলতেছি। যদি এন সংখ্যক মানে অনেকগুলো মনোমার যুক্ত হয় তাকে আমরা বলি হচ্ছে পলিমার। তো এইখানে হচ্ছে আমরা ইথিলিন থেকে কিভাবে পলিথিন তৈরি হয়েছে সেটা আমরা ব্যাখ্যা করেছি। এটাই হচ্ছে আমাদের মূলত গ এর অ্যান্সার। ঘ নাম্বার প্রশ্নটা আমরা একটু খেয়াল করে দেখি। ঘতে আমাদের কি বলা হয়েছে? ঘতে বলা হয়েছে উদ্দীপক এ ও বি এর উপাদানগুলোর মধ্যে কোনগুলো পরিবেশের জন্য হুমকি স্বরূপ। খেয়াল করে দেখো, এখানে পশম এবং সুতার কথা বলা হয়েছে। পশম এবং সুতা পচনশীল, পচে যায়, তাহলে এটা নিশ্চয়ই পরিবেশের জন্য ক্ষতিকর না। পরিবেশের জন্য ক্ষতিকর হচ্ছে যে পলিথিন, রাবার, প্লাস্টিক। এগুলা কেন ক্ষতিকর? ক্ষতিকর হচ্ছে এই জন্য, আমি তোমাদেরকে বাংলায় বলে দিচ্ছি, তোমরা মুখে বলে দিচ্ছি, তোমরা খুব সহজে এগুলো লিখে ফেলতে পারবা, মানে রচনা আকারে লিখে ফেলতে পারবা। পলিথিন, রাবার, প্লাস্টিক, বিশেষ করে পলিথিন এবং প্লাস্টিকের ক্ষেত্রে যেটা ঘটে, এটা অপচনশীল দ্রব্য। অপচনশীল দ্রব্য হওয়ার ফলে এগুলো কোনো সময় পচে না, মাটিতে বছরের পর বছর থেকে যায়। মানে তুমি ধরো একটা পলিথিনকে মাটির নিচে ফেললা, 10 বছর পর সেখান থেকে মাটি খুঁড়ে দেখবা পলিথিন তোমার দিকে হা হা করে তাকায় আছে, তার কোনো পরিবর্তন ঘটেনি। কেন? কারণ সেটা হচ্ছে পচে না, মাটিতে হচ্ছে কোনো রকম বিক্রিয়া করে না। এখন এইটা যখন তোমার হচ্ছে ড্রেনের মধ্যে পড়ে, আমরা যখন এটা রিসাইকেল না করে ড্রেনের মধ্যে ফেলে দিই, তাহলে ড্রেনের মধ্যে কি হয়? ড্রেন ব্লক করে ফেলে। ড্রেন ব্লক করলে পানি প্রবাহিত হতে পারে না, যার ফলে অল্প বৃষ্টিতেই তোমার জলাবদ্ধতা তৈরি হয়ে যায়, যে ঢাকা শহরে যেমনটা ঘটে। তারপরে সেকেন্ড যেটা ঘটতে পারে, নদীতে গিয়ে পড়ে নদীর নাব্যতা নষ্ট করতে পারে। তারপরে হচ্ছে মাটিতে যখন পড়ে মাটির উর্বরতা নষ্ট করতে পারে।
তারপরে তোমার যখন সমুদ্রে যায় বা নদ নদীতে যায়, যখন বিভিন্ন মাছ এগুলা খায় বা হচ্ছে তোমার ঘাসের সাথে মানে ফসলি জমিতে যখন পড়ে, বিভিন্ন গরুর বা হচ্ছে গবাদি পশুর পেটে যখন যায়, এই প্লাস্টিকগুলো তাদের চর্বিতে, তাদের মাংসে জমা হয়ে থাকে। এই মাংসগুলা বা এই মাছগুলা যখন আমরা খাবো, তখন আমাদের ক্যান্সারের মতো মারাত্মক রোগ সৃষ্টি হতে পারে। তাহলে আমরা অনেকগুলা কারণের কথা বললাম। মাটির উর্বরতা নষ্ট করে, এগুলা বিভিন্ন প্রাণী খেয়ে, সেগুলো আমরা খেলে আমাদের শরীরে ক্যান্সার হতে পারে, নদীর নাব্যতা কমে যেতে পারে, ড্রেন ব্লক হতে পারে, এরকম নানা রকম প্রবলেম হতে পারে। তাহলে মানে কি, এটা পরিবেশের জন্য অবশ্যই হুমকি স্বরূপ। এটাই হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সার। তারপরে তোমরা হচ্ছে মনের মাধুরী মিশিয়ে লিখতে পারো। এটা খুব সহজ একটা প্রশ্নের উত্তর। তো এই ছিল আমাদের এই প্রশ্নের সমাধান বা আলোচনা। পরবর্তী পর্বে আমরা অন্যান্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আর এই প্রশ্নটা খুব সুন্দর লিখিত আকারে যদি পেতে চাও, তাহলে অবশ্যই ইজি বিজ্ঞান বইটি সংগ্রহ করে ফেলবে।